নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন সাতটার শক্তিশাল। আলু বড় বালাই, আলুর জট কাটলো আজ। ধর্মঘট তুলে নিলেন ব্যবসায়ীরা। মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানালেন খোদ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা প্রতিনিধি ছিলেন তারা। প্রশ্ন হলো, এই সিচুয়েশন হলো কেন? এতদিন ধরে বাজারে যে আলুর আকাল, যার জন্য বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী, হেঁসেলে আগুন লাগছিল মধ্যবিত্তের, এই সিচুয়েশনের পেছনে কাদের হাত ছিল, দায় কাদের? কোনো রকম আলোচনায় যাওয়ার আগে আজ মন্ত্রী বেচারাম মান্না, তার সঙ্গে আমরা এককভাবে কথা বলি, আমাদের এক্সক্লুসিভ কনভারসেশন শুনুন। সমস্যা ওদের কিছু দাবি দেওয়া ছিল, দাবি দেওয়াগুলো আমাদের লিখিতভাবে আগে জানালেই এই সমস্যাটা হতো না। যেখানে বাজারের গত 15 দিনের মধ্যে 40% সবজির দাম কমেছে, সেখানে আলুর দামটা কমাটা স্বাভাবিক, কিন্তু এই পরিস্থিতিতে আলুর যোগানটা কম থাকায় আলুর দামটা বেড়ে গিয়েছিল। তবুও সরকার সুফল বাংলা স্বনির্ভর গোষ্ঠীর দলকে নামিয়ে কন্ট্রোলের মধ্যে রেখেছে। যেখানে সর্বভারতীয় ক্ষেত্রে আলুর দাম প্রায় 45 টাকার ওপরে, সেখানে আমাদের এ রাজ্যের মানুষ সুফল বাংলায় 29 টাকায় আলু কেনে, 30 টাকা খোলা মার্কেটে কেনে। আমরা সেটাই যাতে এখানে বাজারে থাকে, সেটা ব্যবসায়ী সমিতি বা স্টোর অ্যাসোসিয়েশন তাদের যোগানের মধ্য দিয়ে সেটাকেই রাখবে বলে আমাদের আশা। বিষয়টা আমাদেরও ভাবার দরকার রয়েছে, তার কারণ সীমান্তবর্তী কয়েকটি জেলার আলু আমাদের কলকাতামুখী নয় এবং ব্যাপক ফলন হয়েছে। সেগুলো কি করা যায় আমরা উচ্চ পর্যায়ের মিটিং করে সিদ্ধান্ত নেব, কিন্তু যতক্ষণ না বাজার স্বাভাবিক হচ্ছে বা যতক্ষণ না দামের নিয়ন্ত্রণ আসছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে আমাদের যে উচ্চ পর্যায়ের কমিটি আছে সেটা সিদ্ধান্ত নেবেন। অবশ্যই অবশ্যই আমার স্থির বিশ্বাস আলু 29 টাকা বা 30 টাকার মধ্যেই পাবে, তারও নিচেও কমতে পারে। তাই আমাদের দরজা খোলা ছিল, আলোচনা করতে পারতেন। আমরা না পারলে আমরা সিএম এর টেবিলে পাঠাতাম, কিন্তু সেই আলোচনা করার সুযোগটা ওরা দেননি। এটাই পদ্ধতিগত ভুল। বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাণীবাবু, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রয়েছেন চন্দনদা কংগ্রেসের পক্ষ থেকে, বাণীবাবু রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, চন্দনদা রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের সঙ্গে স্নেহায়ন রয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং প্রদীপদা রয়েছেন সিপিআইএমের পক্ষ থেকে। আমাদের সঙ্গে লালুবাবু রয়েছেন, লালু মুখোপাধ্যায় প্রগতিশীল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে লালুবাবু রয়েছেন। লালুদা, আপনাকে দিয়ে শুরু করব। সমস্যাটা কি হয়েছিল এতদিন ধরে? যে জট আজ কাটলো, এর আগে কি কাটতে পারতো না? দেখুন, বাজার তো স্বাভাবিক রাখার চিন্তা ভাবনা এটা আমরাও বরাবরই করি। বাজারে দাম অগ্নিমূল্য হবে এটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, কিন্তু আমরা ব্যবসার শুরু থেকে যে আলুগুলো বিভিন্ন অন্যান্য রাজ্যের যে আলুগুলো বরাবরই বহির্রাজ্যে যায়, সেই আলুগুলোতে রাস্তাতে বর্ডারে পুলিশ আটকে দিয়ে যাওয়া যাবে না এরকম কথা বলছিল এবং কোথাও কোথাও হয়রানি করছিল। এখন এই হয়রানি হয়তো আমরা লিখিত না দিলেও মৌখিকভাবে জানানো সত্ত্বেও কিন্তু হয়রানিটা বন্ধ হয়নি। সেই জন্য আমরা সাংগঠনিকভাবে সবাই মিলে বসে, যেহেতু ব্যবসায়ী করা যাবে না, সেই জন্য ব্যবসায়ী কর্মবিরতি আমরা পালন করেছি। বেশ, লালুদা, পুলিশ জুলুম করছিল, পুলিশের জুলুমের প্রেক্ষিতে তো আপনারা সরাসরি পুলিশ মন্ত্রীর সঙ্গেও আলোচনা করতে পারতেন, আপনারা ওখানে স্থানীয়ভাবেও আলোচনা করতে পারতেন। আলোচনা সুরাহা কি কোনোদিন হয়নি? আজকে ধর্মঘটে স্পেশাল কি হলো যা এতদিন ধরে হচ্ছিল না? দেখুন, আমরা স্থানীয়ভাবে আলোচনা করেছিলাম, কিন্তু স্থানীয়ভাবে আলোচনা করে সমাধানটা হয়নি। আজকে ধর্মঘট ব্যবসা যদি করার জায়গা না থাকে, সেই জন্য আমরা ব্যবসায়িক কর্মকর্মী ছিলাম। এবং আজকে মাননীয় মন্ত্রীর সমস্ত কথা শুনে উনি আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের যে সমস্যাগুলো উনি দ্রুত সমাধান করে দেবেন এবং সমাধানের রাস্তায় যাবার চেষ্টা করবেন। সেই কারণে আমরা ধর্মঘট বলবো না, ব্যবসায়িক কর্মবিরতিটা আমরা প্রত্যাহার করলাম। লালুদা, আজ মন্ত্রী বেচারাম মান্না তিনি বলছেন যে আপনাদের পদ্ধতিগত কিছু সমস্যা ছিল, সেগুলো যদি আগে জানাতেন তাহলে আগে সমস্যার সমাধান হতো। এই প্রশ্ন করছি একটাই কারণে, আজকে সাধুবাদ জানাচ্ছি আপনারা ধর্মঘট তুলে নিয়েছেন, কিন্তু বিগত কয়েক দিন ধরে, কয়েক সপ্তাহ ধরে কিন্তু আম জনতাকে রীতিমতো ঝক্কি পোহাতে হয়েছে। কেন পোহাবে বলুন তো আম জনতা? তাদের কি দায়? তাদের হেঁসেলে যে আগুন লাগলো তাতে সেটা তো আপনাদের জন্য, দেখুন, তাদের কি দায়?
না, এই বিষয়টা আমি আপনার সাথে একমত নয়। কারণ হচ্ছে যে বৃহত্তর স্বার্থেই আমরা এইটা কর্মবিরতিটা প্রত্যাহার করলাম ঠিকই, কিন্তু এই যে যে খুচরো যে মার্কেটের দামটা অনেকটা বেশি, এই দায়িত্ব কিন্তু আমাদের নয়। আমরা স্টোর কম্পাউন্ডে যে দামটা করি সেটাই আমরা হোলসেল প্রাইসটাই আমরা কন্ট্রোল করি, চেষ্টা করি। আপনাদের বিরুদ্ধে তো কালোবাজারির অভিযোগ ওঠে, একাধিকবার আপনাদের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ তোলা হয়, প্রশাসনের তরফ থেকে তোলা হয়, কখনো টাস্ক ফোর্স তোলে, কখনো নেতারা তোলে, কি বলবেন? কিন্তু এটা আমাদের এখনো পর্যন্ত আমাদের বিরুদ্ধে এরকম কোনো যা বলা হয়েছে বলে আমার জানা নেই। তবে অনেকে অনেক কথাই বলে, কিন্তু সিস্টেমটাকে জানতে হবে। সিস্টেমটা আমরা তো হিমঘর থেকে আলুটা কৃষকের সাথে ক্রয় করি, কৃষক এবং সংরক্ষণকারীর সাথে ক্রয় করে সেটাকে ঢালাই বাছাই করে, এবং তার কি কস্ট, সেই কস্টটাও তো দেখা উচিত। একটা আমরা ধরুন করলাম 20 টাকা কি 21 টাকা কিলো বন্ডের দাম কিনলাম, সেই বন্ডটা বার করার পর, হিমঘর থেকে আলুটা বার করার পর সেটা ঢালাই বাছাই, হিমঘর ভাড়া, এই খরচা দিয়ে তো আমাদের প্রায় 26 টাকা মতো উত্তর পড়ে যায়। তা আমরা তো সেই জায়গাতেই আছি। আমরা তো এখানে কিভাবে আমরা কালোবাজারি, কিভাবে আমরা আমাদের বলা হচ্ছে, এটা তো আমরা বিশ্বাস করি না যে এটা আমাদের কাজ নয় মোটেই। বেশ, লালুবাবু আপনি সঙ্গে থাকুন, আমি ফিরবো আপনার কাছে। তার আগে একবার আমি বাণীদার সঙ্গে শুরু করবো। মানুদা, আপনারা বলছেন ব্যবসায়ী সমিতির সমস্যা, ব্যবসায়ী সমিতিরা বলছেন আপনাদের সমস্যা, পুলিশ জুলুম করছিল তাই জন্য এই ঝক্কির মুখে পড়তে হলো, কি বলবেন? দেখুন, এই ব্যাপারটাতে নানা রকম সমস্যার কথা সবাই বলে, যার যেদিকে বাঁচানো যায় সেই দিক থেকে বাঁচানোর কথা চিন্তা করে তারা কিছু কথা বলে। আলুর দামটা বাড়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, প্রথম হচ্ছে স্টোর, কোল্ড স্টোরেজে আলু যদি ধরে রাখা থাকে সেক্ষেত্রে বাজারে যদি মালের সংকোচন হয় সেক্ষেত্রে কিন্তু আলুর দাম বাড়বে। আর একটা কারণে আলুর দাম বাড়ে, যেটা স্টোরে একটা রেটে বিক্রি হয়, সেই রেটের থেকে যখন এন্ড পয়েন্টে এসে পৌঁছে, যখন মানুষের কাছে, যখন বাজারে কেনার জায়গায় এসে পৌঁছে, তখন কটা হাত ঘুরে সেটা আসছে দেখার। আপনাকে তো লালুবাবু বললেন, আমরা তো প্রশ্ন করলাম যে আপনারা যে কালোবাজারির অভিযোগ করে, লালুবাবু কি রয়েছেন? যদি লালুবাবু আমাদের সঙ্গে থাকেন তাহলে লালু মুখোপাধ্যায়কে আরো একবার স্ক্রিনে আনতে বলবো, বাণীপ দা এবং লালু মুখোপাধ্যায় দুজনকে একসঙ্গে স্ক্রিনে আনতে বলবো। বাণীবাবু, আপনি বলছেন যে কত হাত ঘুরে আসে, আমি সরাসরি এই প্রশ্ন লালুবাবুকেই করবো। লালুবাবু, এখানে তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র রয়েছেন, তিনি কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, তিনি বলছেন কত হাত ঘুরে আসে, ফোড়েদের মাঝখান থেকে এই কোল্ড স্টোরেজের কারণে দাম বাড়ে, আপনাদের উপর দায় ঠেলছে। শুনুন, মানিকবাবু যেটা বলেছেন এটা তো ঠিকই, অনেক হাত ঘুরেই তো আসে। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো তো সবাই জানা উচিত। একটা এই যে জিনিস, এটা থেকে কত মানুষ এতে তার জীবন জীবিকা নির্ভর করে, বিভিন্নভাবে করে। এবার এই হাত ঘুরতে ঘুরতে একটু দাম হয়তো খোলা বাজারে তখন বেশি হয়, কিন্তু এই যে বাজার, এবার দেখুন আলু কীরকম হয়। আলু আপনারা হয়তো মিডিয়াতে দেখাচ্ছেন 34-35 টাকা, কিন্তু তার নিচেও তো 30 টাকাও আলুটা পাওয়া যাচ্ছে। আলুর তো গুণগত মান অনুযায়ী দাম হয়, কোনো বাজারে 30 টাকা, কোনো বাজারে 34-35 টাকা। এটা কিভাবে হয়? যে বাজারগুলো আলুর গুণগত মান একদম সেরা আলুটা নেবে সেক্ষেত্রে দাম বেশি হয়, যে মাঝামাঝি আলুটা নেবে বিভিন্ন মার্কেটে তার দামটা 30 টাকা হয়। সুতরাং আপনি ভালোটা খাবেন আর দামটা কম খুঁজবেন, এটা তো হবে না। ভালো খেতে গেলে ভালো দামটা লাগে, নাহলে স্বাভাবিকভাবে আলুর দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে। এটা ঠিক আমাদেরও বোধগম্য নেই, কারণ এবছরে কৃষক মাঠ থেকে ভালো দাম পেয়েছে, এবং তারপর তার খরচ ধরলে সেটা হোলসেল প্রাইস কিন্তু 25-26 টাকা আজও আছে। এবার কেউ যদি বাজার করে নেয় ভালো, সেক্ষেত্রে 27-28 টাকা পড়ে যাবে। আমার এই ব্যাপারে একটা অভিজ্ঞতা আছে, আমি জানি এই আলুটা যখন শীতকালে যখন যে নতুন আলুটা ওঠে সেই সময় আলুর দামটা কমে যায়। সেই সময় আলুর দামটা কমে কারণ ফলনটা ডাইরেক্ট চলে আসছে এবং বাজারে তখন তাড়াতাড়ি, আলু তো পচনশীল ইয়ে, তো ন্যাচারালি সেটা যাতে না বাজে তাড়াতাড়ি বাড়ে। মানে ওনারা সরাসরি বলছেন যে পুলিশ জুলুম করেছে, তাই জন্য আজকে বাধ্য হয়ে ওনাদের এই পদক্ষেপ নিতে হয়েছিল। সেটা আমি বলতে ভালো কথা যে এই ধর্মঘট উঠে গেছে, ধর্মঘট উঠেছে, ভালো হয়েছে, এবং মন্ত্রীর সাথে একটা সুস্থ আলোচনা হওয়ার পর তারা ধর্মঘট তুলে নিয়েছেন, এবং মন্ত্রীও বলছেন যে আগামীকাল থেকে আলুটা মানে 30 টাকা 29 টাকার মধ্যে পাওয়া যাবে। এই আলুটা আরও কমে হতে পারে যদি সুস্থভাবে বন্টনটা হয়। সেই বন্টনটা ঠিকমতো হচ্ছে না, এটা আমাদের মনে হয়েছে। কারণ আপনাকে আমি বলি, ছোট্ট উদাহরণ দেখুন,
উল্টোডাঙ্গা রেল স্টেশনের কাছে যান, যে আলুটা যে দামে পাবেন সেই আলুটা আপনার দেখবেন আবার সল্টলেকের ভেতরে কোনো বাজারে যান, দেখবেন দামটা বেড়ে গেছে। তার মানে না, সে তো অঞ্চল ভিত্তিক দাম সব তার জায়গাতেই মানে বাড়ে। হাত ঘোরা হচ্ছে, কিন্তু বেসিক রেট যেটা স্টোরের রেট সেই রেটটাও বেড়ে গেছিল। সেই রেটটা কেন বেড়ে গেছিল সেটা বেশ ওনাদের বেশ বেশ স্পষ্ট করুন না লালুবাবু। স্টোরের রেট যেটা বেসিক রেট, কোল্ড স্টোরেজের রেট, সেই রেট বাড়িয়ে দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছেন, কি বলবেন? এবার দেখুন, হ্যাঁ, এটা 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 আমি বলি, দেখুন এই সময় অত্যাধিক গরমে অ্যাকচুয়াল সবজিটা যোগান কম ছিল। এখন সবজির যোগান কম থাকার জন্য আলুটার বেশি চাহিদা ছিল। এখন যেহেতু চাহিদা ছিল সেহেতু কিলোপ্রতি, মাননীয় মুখ্যমন্ত্রী যখন মিটিং করেন, কিলোপ্রতি 28-29 টাকা ছিল, সেটা পরবর্তী ধাপে কমে যে 25 টাকা কিলো এসে গেছিলো, মানে আমাদের পাইকারি রেটটা। একটা টাইম যেহেতু সবজির যোগান কম ছিল সেই সময় বেড়েছিল, আবার পরবর্তী ক্ষেত্রে কমে গেছে। এটা তো চাহিদা যোগানের উপর নির্ভর করে, এটা একইভাবে এই দামটা থাকে না। নির্মাণীদা বলে দিলেন উনি, কি ফলন কম ছিল আমি তাই যেটা জন্য। বললাম সেটাই তো বললেন, যে চাহিদার ওপর ডিপেন্ড করে রেটটা বাড়ে। এবং তাহলে সেই আপনারা দুজনেই যখন একই জায়গায় একই অবস্থানে আসছেন, তাহলে গত এক সপ্তাহ ধরে এই বিবাদ কেন মানিদা? বিবাদ তো কি কারণে বিবাদ তো হচ্ছে ওনাদের পুলিশের জুলুমের ব্যাপারে, ওনাদের মেন ইয়েটা। প্রশাসনের দায় তো সেটা। না প্রশাসনের কোথায় পুলিশ জুলুম করলে প্রশাসনের দায় নয়। আরে পুলিশ হ্যাঁ, একদম ঠিকই বলেছেন, একদম ঠিকই বলেছেন। সেটাও তো দেখার ব্যাপার আছে, কোন কারণে করেছে সেগুলো তো দেখার বলুন বিষয়। বলুন লালু বাবু, সেটাও উনি তো বলছেন দেখার কেন বিষয়। জুলুম করেছে, কোথায় জুলুম করেছে, সেটা তো দেখতে হবে। বলুন। না শুনুন, আমি বলছি ওইটা আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে নজরদারি করতে বলেছিলেন বর্ডারগুলোতে। উনি কিন্তু বাইরে যাওয়ার আটকানোর নির্দেশ দেননি। এখন নজরদারি বলতে কাউকে যদি ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে, সেক্ষেত্রে দায়িত্ব মুখ্যমন্ত্রী থাকে না। সেই কারণে এমন কিছু ব্যবহার হয়েছিল, সেই ব্যবহারটা আমাদের ভালো লাগে না। তো সেই কারণেই আমরা ব্যবসায়িক কর্ম, যেহেতু আলুটা আমরা নিয়ে যেতে পারছি না, ব্যবসায়িক কর্মবিধি করেছিলাম। আপনাদের ওপর তো আজকে আপনাদের মাননীয় ওপর ঠিক বেচারাম কি কি জুলুম বাবুকে হয়েছিল লালু আমরা বাবু? মাননীয় বিভাগীয় মন্ত্রীকে সব কথা আলোচনায়, না সেইটা আমি মানে অ্যাকচুয়াল অন্য কিছু না, গাড়িগুলোকে যেতে দেওয়া হচ্ছিল না, আর তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছিল ওইটা তো আর আমি বলতে পারবো না আপনাকে এখানে। শুনতে পাচ্ছেন লালু বাবু, ঠিক কি কি জুলুম হয়েছিল আপনাদের তবে ওপর? মাননীয় মন্ত্রীর, আপনারা যে পুলিশের এতে জুলুমের কথা সমস্ত বলছেন, কিছু কি মিটে জুলুম গেছে। করেছিল? শুনুন, গাড়িগুলোই বাইরে যেতে দেওয়া হচ্ছিল না, সেই কারণে সেইটা ওনারা ওর সদুত্তরটা ওনারা দিতে পারছিলেন না। মাননীয় মন্ত্রীর সাথে আজকে কথা হয়েছে, কথা হয়ে আলোচনাতে উনি সমস্ত শুনে সমস্তটাই আমাদের সমাধান করে দেবেন আশ্বাস দিয়েছেন। মানে মানে আমি যদি খুব ঠিকভাবে বুঝি, তাহলে আপনাদের আলু রপ্তানি করতে দেওয়া কিংবা বাইরের রাজ্যে যেতে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই তো? সেটা তো একটা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে করা হয়েছিল, দেখুন যাতে আমাদের আলুগুলো বাজারে কিন্তু আলু আজ- ঠিকঠাক ভাবে থাকে। আপনিও তো একজন বাঙালি, আগে তো বাংলার কথা ভাববেন আলু না? তো আমাদের বাজারে যোগান ঠিকই আছে। এই শুনুন, আপনি আলু বলছেন আমাদের ফসল বাজারে কম, এই আপনি বলছেন আমাদের বাজারে যোগান ঠিক যোগান আছে। যথেষ্টই আছে এবং যোগান আগামী দিনে আরো বাড়বে। আপনি এক্ষুনি ফসল কম বললেন কোথায় ফসল বলেছি কম, আমি? তাই দাম বাড়াতে হচ্ছে। এখনো বাংলায় যেটা তারপর আপনি আলুটা বলছেন stock যোগান আছে- ঠিক আছে। লালুবাবু, ফসল কোনটা কম ঠিক? নয়, আমি ফসল কম নাকি যোগান ভালো? ভালো করে শুনুন, আমি ফসল কম, আমি বলছি আলুটা কম। এবারে আপনি একটু ভালো করে আপনাকে বুঝতে হবে, আমি আলুর ফলনটা কম বলিনি, আমি অন্যান্য কাঁচা সবজি যেগুলো গরমে নষ্ট হয়ে যাচ্ছিল সেই যোগানটা, সেই ফসলটা কম বলেছিলাম। যেটা কাঁচা সবজি কিছুদিন আগে অত্যাধিক গরম ছিল, সেই গরমেতে সেই কাঁচা সবজিগুলো নষ্ট হয়ে গেছিল, সেই জন্য আলুর চাহিদাটা বেড়েছিল। আবার স্বাভাবিক বর্ষায় বৃষ্টি হচ্ছে এবং ওই কাঁচা সবজির যোগানটাও ঠিক থাকবে, আলুর চাহিদাটা আর এতটা থাকবে না, সেই কারণে আলুর দামটা স্থিতাবস্থা ঠিক থাকবে। আলুতে দাম বাড়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তা লালুবাবু, আপনাদের কি এখন বাইরের রাজ্যে আলু রপ্তানি করার ছাড়পত্র দেওয়া হয়েছে? মানে আগামীকাল থেকে কি আপনি অন্য রাজ্যে আলু পাঠাতে পারবেন আপনারা? আমি তো আপনাকে বললাম ওইটাই, আজকে বিভাগীয় মন্ত্রী উনি আমাদের সাথে সমস্ত বিষয়, সমস্ত তথ্য উনি নিয়েছেন, নিয়ে উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আগামী কাল কি পরশু উনি আলোচনা করবেন, আলোচনা করে উনি ওনার পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা ওনার কথা এবং ওনার এই আশ্বাসে এবং বৃহত্তর স্বার্থে আমাদের কর্মবিধিটা উইথড্র করে নিলাম।
বেশ, থ্যাংক ইউ। আপনারা ফাইনালি বাংলার মানুষের কথা ভাবলেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, থ্যাংক ইউ। এবার আমার শেষ প্রশ্ন আপনার কাছে লালুবাবু, আগামীকাল থেকে বাজারে পর্যাপ্ত পরিমাণে আলু পাওয়া যাবে তো? আমার মনে হয় পর্যাপ্ত মানে অতিরিক্ত আলু পাওয়া যাবে। আর এই দুদিনে যে আলুটা বেরোবে সেটা মানে অনেকটাই আলু হিমঘর থেকে বেরোবে বলে মনে হয়, মানে বার করতে আজকে থেকে শুরু হয়েছে। পর্যাপ্ত যোগান থাকবে, যোগানের কোনো অভাব থাকবে না। বেশ, ধন্যবাদ। লালু মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে, প্রগতিশীল ব্যবসায়ী সমিতির এক প্রতিনিধি, তিনি ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ লালুবাবু, ধন্যবাদ যে আপনারা বাংলার মানুষের স্বার্থকে সবার ওপরে রাখলেন, বাংলার মানুষের কথা ভাবলেন, ধর্মঘট তুলে নিলেন। তবে এই গত এক সপ্তাহে আমাদের ঠিক কি অবস্থা হলো, বাজারে ঠিক কি অবস্থা হলো, আলুর দাম কোথা থেকে কোথায় পৌঁছলো, আম জনতার কি অবস্থা হলো, ফিল্ড রিপোর্ট, এই বাজারে বাজারে ঘুরে আমাদের প্রতিনিধিরা যে তথ্য তুলে এনেছেন দেখুন। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটে ত্রাহি ত্রাহি রব রাজ্য জুড়ে। বাজারে মিলছে না স্বাদের আলু। হুগলি, বর্ধমান, তমলুক থেকে বোলপুর সর্বত্র একই ছবি। লাগাম ছাড়া আলুর দামের নাভিশ্বাস আমজনতার। পাশে যদি বেগুন নাই তাতে তো দুটো আলু লাগবে, টমেটো নিলেও আলু লাগবে, তাহলে আলুর দামটা আগে কমা। হচ্ছে সমস্যা তো হচ্ছে, কি করা যাবে, খেতে তো হবে, নিতে হচ্ছে বাধ্য হয়ে। बढ़ाई हो चाहे तो महंगाई हो चाहे सस्ताई हो, खाना है तो खाना ही पड़ेगा। মঙ্গলবারও আলুর অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তারপরেও কাটছে না সংকট। আলু হাফ সেঞ্চুরি হাঁকানোর পরেই মাঠে নামল প্রশাসন। বুধবার সকালে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের 22টি হিমঘর পরিদর্শন করেন বিডিও। প্রতিদিন সরকারের কাছে 40 থেকে 50 বস্তা আলু বিক্রির নির্দেশ। চাষিদের লোক, সেখানে তো আমরা জোর করে কারো আলু বার করতে পারি না। আচ্ছা, এবং ওনারা শেষ বলে গেলেন যে 20 প্যাকেট 40 প্যাকেট করে তাদের কাছে বিক্রি করতে হবে। এ ব্যাপারে আমাদের সঙ্গে তো কোনো আলোচনা করেনি। তো সরকারের মধ্যে চলবে, আমাদের ব্যবসাদারদের মধ্যে চলবে, চাষির মধ্যে চলবে। এটা কোনো মানে দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়তো হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি হুইপ জারি করা হচ্ছে এবং আমাদের সংগঠনের সঙ্গে কিন্তু কোনো আলোচনা করেই জিনিসটা হচ্ছে। এই যে বুধবারও আলু কিনতে বাজারে গিয়ে হাত পুড়ছে আমজনতার। রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে টাস্ক ফোর্সের অভিযান হচ্ছে, কিন্তু তাতেও সবজি বাজারে দাম বেলাগাম। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের জেরে হিমঘরগুলির ঝাঁপ বন্ধ, তাতেই চড়ছে আলুর দাম। আলুর দাম এখনো আকাশ ছোঁয়া। তো বলছে কোল্ড স্টোর থেকে আলু সাপ্লাই কম আসছে, যার ফলে দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সাপ্লাই কম হলেই ডিম্যান্ড অনুযায়ী দাম বেড়ে যাবে, কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু ডিম্যান্ড তো কমে যাচ্ছে। যারা 4 কিলো কিনবে তারা কিনবে 2 কিলো। 40 টাকা করে কেজি আলু না আমদানি হওয়ার জন্য এরকম দাম হয়েছে। পেঁয়াজ 40 টাকা কেজি। হ্যাঁ, রসুন আর আদাটার দাম জিজ্ঞাসা করে বলতে পারবো না, তবে যা দুর্মূল্য বাজার, মানুষ না খেয়ে মরে যাবে। বাজারে আলুর আকাল। দুর্গাপুরের বিভিন্ন বাজারগুলিতেও একই ছবি। চাহিদার তুলনায় যোগানও কম, ফলে হু হু করে বাড়ছে আলুর দাম। চন্দ্রমুখীর দেখা নেই, কমতে শুরু করেছে জ্যোতি আলুর যোগানও। সমস্যায় পড়ছেন ক্রেতারা। বাজারে এসেছি কিন্তু আলু ঠিকঠাক নেই। আলু 5 দিন ধরে টোটালি বন্ধ রয়েছে কোল্ড স্টোর, আর যে আলুগুলো রয়েছে তাতে ঠিকঠাক না এবং প্রায় দাম আগুন ছোঁয়া। 45 টাকার নিচে কোনো আলু নেই। জেলার মতোই একই ছবি কলকাতাতেও। শহরের একাধিক বাজারে আলুতে হাত দিলে ছ্যাঁকা খাচ্ছেন ক্রেতারা। আমরা দেখেছিলাম পটল, শসা, এই সমস্ত কিছু দাম নিয়ে একেবারে রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয়েছিল টাস্ক ফোর্সের কর্তাদের। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাকি জিনিসের দাম আয়ত্তে আনা গেলেও আলুর দাম কিন্তু কোনোভাবেই কমছে না এবং তার মাঝেই এই স্ট্রাইক এবং তারপরেই দেখা যায় যে স্বাভাবিকভাবেই সমস্ত বাজারে, কলকাতা থেকে শুরু করে জেলার সমস্ত বাজারে আলুর চাহিদা যেমন বাড়তে থাকে তেমনই যোগান কমতে থাকে, ফলত স্বাভাবিকভাবেই কিন্তু দাম আরও বৃদ্ধি হয়ে যায়। ভবানীপুরের যদুবাবু বাজারের মতোই নিউ মার্কেটেও আলুর দাম আকাশ ছুঁয়েছে। এই 35 থেকে 40, 30 কোনো জায়গায় সেই দামটা কিন্তু এখনো বাধা রয়েছে। আমরা একটু সরাসরি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা,
কি সমস্যা হচ্ছে আলুর চাহিদা? সমস্যা হলো যে লোকাল হিমঘরগুলো পশ্চিমবঙ্গে বন্ধ বলে বাইরের মালগুলো যতটা পর্যন্ত দরকার সেইভাবে আসছে না বলে একটু বাজারটা আপ ডাউন করছে। যেভাবে মার্কেটে আসছে সেইভাবে আমরা আনছি। আমাদের যখন 20 টাকা কিলো বেচে যে মার্জিন ছিল, এখন 35 টাকা কিলো বেচেও সেই মার্জিনই আমাদের আছে। সোমবার থেকে বাংলা জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কোল্ড স্টোরেজ খোলা থাকলেও দেখা নেই আলু ব্যবসায়ীদের, ফলে রাজ্য জুড়ে আলুর দাম বাড়তে শুরু করেছে। কোন পথে সমাধান? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। চন্দনদা, আপনি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধির কথাও শুনলেন, বাণীদার কথাও শুনলেন। দুজনকে আমনে সামনে বসিয়ে আমরা চেষ্টা করেছিলাম তাদের দুজনের বক্তব্য সামনে রাখার। আমি 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 খুব একটা কিছু পেলাম না যে আপনি কাকে দায়ভার দেবেন, দায়বদ্ধ বলবেন, কার ঘাড়ে ঠেলবেন। সরকার বলছে যে জুলুম হয়েছে, সেই জুলুম বলতে হবে। আমরা বলেছি বাইরের রাজ্যে আলু যাবে না, সেটা একটা নির্দেশ, একটা প্রশাসনিক নির্দেশ আমার বাজারকে মেনটেন করার জন্য। সেখানে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে না, এই নির্দেশ আমরা মানব না, পুলিশ আমাদের ওপর জুলুম করেছে। ফাইনালি এটা কি এই প্রগতিশীল আলু ব্যবসায়ীদের গাজওয়ারির কারণেই আমজনতার হাত পুড়লো, নাকি প্রশাসন ঠিকভাবে ডিল করতে পারলো না বলে হাত পুড়লো? দেখো, গাজওয়ারি তো কেউ করতে পারে না ইলমাস। একটা কথা বুঝতে হবে, 2+2 কেউ 4 বললে 5 বললে বুঝে নেবো যে ভুল বলেছে, কিন্তু 2+2 কেউ শেক্সপিয়ার বানিয়ে দিলে তখন বুঝতে হবে যে ঘটনাটা আদবে কে কার মোড়ক দিচ্ছে। ইনফ্যাক্ট তোমাকে একটা কথা বলি, এই যে ভদ্রলোক এই আলু ব্যবসায়ীর পক্ষ থেকে বলছেন, এরা জানেন না যে কি অবস্থাতে পশ্চিমবাংলায় আলু ডিস্ট্রিবিউট হয় এবং দীর্ঘদিন ধরে ডিস্ট্রিবিউটেড হয়ে আসছে। ক্রাইসিস কিভাবে তৈরি হয়, আমরা যাকে বলি ক্রাইসিস ম্যানেজমেন্ট, এরা ফেলিওর ম্যানেজমেন্ট করছেন। আমি কেন বলছি তোমাকে, দেখো একটা জিনিস বুঝতে হবে, পশ্চিমবাংলার একটা ছোট্ট ডেটা, বেশি কিছু না, 90 থেকে 100 টনস অফ পোটেটোস, মানে 100 মেট্রিক টনস পোটেটো পশ্চিমবাংলা প্রডিউস হয়। এবং তোমাকে একটা জিনিস বুঝতে হবে, উত্তরবঙ্গের 4টে ডিস্ট্রিক্ট এবং পশ্চিমবঙ্গের মানে দক্ষিণবঙ্গের another 6 ডিস্ট্রিক্টস, 6টা ডিস্ট্রিক্ট মিলেই আলু প্রডিউস করে সব থেকে বেশি। এর চ্যানেল আছে, কোল্ড স্টোরেজের সংখ্যা 588। ঠিক এরকম একটি জায়গায় দাঁড়িয়ে কোন কোন কোল্ড স্টোরেজ ফেলিওর হয়েছে তাকে আইডেন্টিফাই করুক। আমি বলছি ক্রাইসিস ম্যানেজমেন্ট কিভাবে করবেন, কতটা প্রোডাকশন হয়েছে উনি বলে গেলেন প্রোডাকশনের কোনো ঘাটতি নেই, তাহলে ঘাটতিটা কোথায়? কত হাত ঘুরে হোয়াট ইজ দ্য মিডিয়াম? আমি তোমাকে বলছি একটা ব্যাপার আছে এখানে, বলে শর্টিং অ্যান্ড গ্রিডিং। তুমি একটা জিনিস দেখো, যে গ্রিডগুলো থেকে এটা পাস হয়েছে, তুমি যাকে মিডিয়াম বলছো সেটা কত? বাণীদা একটা কথা বললেন যে বহু হাত ঘুরে, এই বহু হাতটা বহু হতে পারে, এই বহু হাতটা কত? তার পরিমাণ হচ্ছে যে কোল্ড স্টোরেজের যে রেট, টাইমিং যখন আলু প্রডিউস হয় সেই যে রেটটা, সেই রেটটা একেবারে মার্কেট রিফ্লেক্টে আসার মধ্যে কটা ব্রিজ পেরোয় এবং কত কত হাত বদল হয় প্রশাসন জানে না, পুলিশের জুলুম আসছে কোথায়? সুযোগ নিচ্ছে। সমস্যাটা কোথায় চন্দনদা? এত হাত ঘুরে আপনার যে আলু আজকে 30 টাকা 32 টাকায় আপনি বাজারে কিনছেন, আপনি হয়তো ভাবছেন যে কৃষক প্রচুর টাকা পেল, আদতে না। আলু চাষির কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না, মাঝখানে ফোড়েরা, কোল্ড স্টোরেজের মালিকরা, এরা বড় লোক হচ্ছে। এক্স্যাক্টলি। আমি একটা ডেটা তোমাকে পরিষ্কার বলি ইলমাস, আমি বিশেষ কোনো কথা বলবো না বাণীদা, 1 মিনিট, আমি বিশেষ কোনো কথা বলবো না, আমি একটা স্ট্রাকচার বলি। ধরো একেবারে প্রডিউস যারা করছেন, আলু প্রডিউস যারা করছেন, যেসব চাষি, সেখান থেকে একেবারে মার্কেট যেখান থেকে সেল হচ্ছে টু আস, একদম আমরা যেটা কিনছি, সেই আলু দামের তারতম্যটা কোথায়? তারপরে মাঝখানে যে কোল্ড স্টোরেজগুলো আছে, যেখানে স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশন, সেই ট্রান্সপোর্টেশন কতগুলো হাত, এইগুলোকে একটা ক্যালকুলেটিভ মেথডে নিয়ে এসো, পরিষ্কার হয়ে যাবে। আপনারা সর্বহারা কথা বলছে ইভেন আলু ব্যবসায়ী সমিতি, আপনারা সর্বহারাদের পার্টি, আপনারা কৃষক মজদুরদের পার্টি, আপনারা এখনো পর্যন্ত রাস্তায় নামতে পারছেন না। আজকে কৃষক কত টাকা পাচ্ছে? বাজারে 35 টাকা আলুর দাম, কৃষক তো সেই 2 টাকা 3 টাকাই পাচ্ছে। দেখো, এটা আজকে আলুর দামটা বেড়েছে বললে বলাটা অসত্য হবে, আজকে প্রথম নয়, কারণ এটা পলিসির উপর নির্ভর করে। আজকে না, তোমাকে অনেক পেছনে যেতে হবে। 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট প্রধানমন্ত্রী ছিলেন আর মাননীয় মমতা ব্যানার্জি সেই গভর্নমেন্টের রেলমন্ত্রী ছিলেন, তখন দাঁড়িয়ে একটু স্মৃতিতে আনতে বলবো আমি সবাইকেই, ফরওয়ার্ড ট্রেডিং পাস হয়েছিল। আমরা সেই সময় বামপন্থীরা বলেছিলাম, কংগ্রেসও কিছুটা হলো সমর্থন জানিয়েছিল, যে ফরওয়ার্ড ট্রেডিংয়ের
এই যে আইন তৈরি হচ্ছে, এই দিয়ে ভারতবর্ষের কৃষকদের একেবারে মাঠে মারা হবে। তার কারণ কি, যে আলুর সমস্যা অনেক কথা বললেন লালুবাবু, এখানে বাণীরাও বলেছেন, কিন্তু আসল সমস্যাটা কি? আসল তো বন্ড। আলুর তো এখন আর বস্তা হিসাবে থাকে না, বন্ড হিসাবে থাকে। এই যে বন্ড, এই বন্ড চাষ করার আগে, চাষের সাথে সাথে কৃষকদের থেকে অনেক কম পয়সায় বড় ব্যবসায়ীরা এই বন্ড কিনে রাখছে এবং এই বন্ড কিনে মজুত করছে, মজুত করে এই ক্রাইসিস তৈরি করছে। আজকে দাঁড়িয়ে হুগলির হরিপালে যে সভা হয়েছে, সেখানকার সাধারণ কৃষকদের জিজ্ঞাসা করলে জানা যাবে এই সমস্যার মূল কারণ হচ্ছে কৃষকদের হাতে এখন বেশি আলু নেই। চাষের থেকে উৎপন্ন আলু সবটাই নিয়ে গেছে হচ্ছে দালাল ফোরেরা বন্ডের মাধ্যমে। কিন্তু গভর্নমেন্টের কি কথা ছিল? মমতা ব্যানার্জি কি বলেছিলেন? কৃষক মান্ডি তৈরি হলো, কৃষক মান্ডি গভর্নমেন্ট এমএসপির মাধ্যমে কিনবে। আগে কি ছিল? লেফটন সরকারের সময় কি ছিল? চাষি, সরকার, সাধারণ মানুষ। সরকার কিন্তু এই যে মাঝখানে সরকারটা, আজকে এই বড় বড় কথা বলে লাভ নেই, সরকারটা এখন দেখা যাচ্ছে না। কৃষক মান্ডি আছে, কিন্তু সেই কৃষক মান্ডিতে সাধারণ মানুষদের চাষির থেকে কেনার কোনো জায়গা নেই। বন্ডগুলো সব বড় দালাল, এই যে যারা এখানে বলছে এরা সব বড় বড় দালাল। বাণীদা, আপনারা আজকে সংসদ ভবনের বাইরে এমএসপি নিয়ে বিজেপিকে বিধছেন, আন্দোলন করছেন। আমি এমএসপির প্রসঙ্গে যাচ্ছি না, তবে এখানে দাঁড়িয়ে আপনারা আলু চাষিদের জন্য কি করলেন? এই যে দাম বাড়লো কিংবা দাম কমলো, এই পুরো লাভটার 1% তো আলু চাষিরা পায় না। যে বন্ডের কথা বলা হলো, খুব তো ভুল নয়, বন্ডের মারফতই তো আলুর ব্যবসাটা পুরোটা শর্টিং করা হয়। আমি আপনাদেরকে বলি একটা কথা, আগের যে পরিস্থিতি ছিল তার থেকে অনেক পরিবর্তন হয়েছে। আগে আমি বলছি আপনাদের মান্ডি কি করে? আমি বলছি মান্ডি তো তৈরি হয়েছে, যেখানে যেখানে মান্ডি ফাংশনাল আছে, সব জায়গায় নেই। আমি বলি, একটু বলি, হ্যাঁ আমি একটা কথা বলি, আজকেরই অ্যানাউন্সমেন্ট আছে সেলফ হেল্প গ্রুপকে এখন মান্ডির জায়গায় রিপ্লেস করা হচ্ছে, এবং তারা কারা? আমরা এই প্রশ্নগুলো সেলফ হেল্প গ্রুপ তো আপনাদের আমাদেরই একটা কিছু মানে ছোট ছোট গ্রুপ আছে। কিনছে আলু ব্যবসায়ী কি? সরকার কিনবে না, কোনো চাষির কাছ থেকে সরকার কোনোদিনই ডাইরেক্ট কেনে না, সরকার কোনোদিনই ডাইরেক্ট কেনে না, কিন্তু কোনোদিনই সরকারের সময় সরকার কিনতো না, কোনোদিনই কিন্তু। যখন আমি বলি তাহলে শুনে নিন, যখন ক্রাইসিস তৈরি হয়, এই আলু এবং পেঁয়াজ এই দুটোর ব্যাপারে কিন্তু একটা সিজনাল ক্রাইসিস একটা আছেই, প্রতি বছর হবে। এই ক্রাইসিসের সময় যখন খুব খারাপ অবস্থা হয়েছিল, তখন আমরা দেখেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যকে ডাইরেক্ট আলু কিনতে সরকারকে নির্দেশ দেয়া, তখন একবারই হয়েছিল। আপনি বলছেন না যে হয় না, ঠিক সেরকম পরিস্থিতি। সেটা যেটা হয়েছিল অত্যধিক হয়েছিল, তখন আর কিছু করার উপায় ছিল না, স্টপ গ্যাপ ছিল। আর এখন কি হয়েছে, এই আলুটা আপনাকে বলি, আলু যেমন আমাদের এখানে প্রোডাকশন হয়, উত্তরাখণ্ডে নৈনিতাল, আলমোড়া, এইসব জায়গা, রানীক্ষেত, এইসব জায়গা থেকেও আলু আসে। সেই আলুটা আসাটা কমে গেছে। আর এখানকার যে আলুটা আমাদের প্রোডাকশন হয়, সেটা তো কিছুটা তো আছেই, আমি তো অস্বীকার করবো না। আমি তো প্রথমেই বললাম, আপনি আলুর সঙ্গে সঙ্গে আপনি কপি ভাবুন, আপনি উত্তরবঙ্গ দেখুন, কপি, কুমড়ো, এগুলো খোলা বাজারে কত টাকায় বিকোয়, আর আমার চাষিরা কত টাকায় বিক্রি করতে পারে। এই মাঝখানে যে বিশাল এই ফোড়ে মিডিলম্যানদের সার্কিট, তারা কত টাকা লাভ। আপনাকে বলি একটা কথা হচ্ছে যে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, ঠিক আছে? এই সাপ্লাই যেটা হবে, সেটা যদি বেশি হয়ে যায়, অটোমেটিক্যালি বাজারে দেখবেন তখন কম দামে বিক্রি করবে। আমি যদি প্রোডিউসার হই, আমি যদি উৎপাদন করি এবং বাজারে যদি ডিমান্ড বেশি থাকে, উৎপাদক হিসেবে আমি এক্সপেক্ট করব আমার প্রফিট বাড়বে। কিন্তু না, যারা উৎপাদন করছেন, আমি ফিরবো, যারা উৎপাদন করছেন সেই কৃষকরা, তারা কিন্তু গরিব থেকে আরো বেশি গরিব হচ্ছে। কিন্তু মাঝখানে যে দালালরা আছেন, তারা আরো বেশি ধনী হচ্ছে। একটা ছোট্ট বিরতি দেবো, বিরতির পর ফিরে আসছি। কারণ এই কৃষকদের দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে গোটা দেশ উত্তাল, শুধু বাংলা নয়, গোটা দেশ উত্তাল। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসছি। তারপর দেখুন এই মুহূর্তে দেশের কৃষকরা কি চায়। ছোট্ট বিরতি। এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য,
এই এমএসপির দাবিতেই কিন্তু এই মুহূর্তে গোটা দেশ উত্তাল। এই মুহূর্তে কৃষকরা চায় তাদের ন্যায্য দাবি তাদের দেওয়া হোক, এবং তারা বারবার অভিযোগ করছেন কেন্দ্র সরকার 2020-তে কৃষি আইন প্রত্যাহার করার পর যে যে প্রতিশ্রুতি দিয়েছিল এখন আর সেই সব প্রতিশ্রুতি নিয়ে মুখই খোলে না। কেন্দ্রীয় সরকার নাকি নীরব। এদিকে আগস্ট মাসে যদি কথোপকথন না এগোয় তাহলে কৃষক নেতারা বলছেন বৃহত্তর আন্দোলনে যাবেন। দেখুন, We need to focus on 4 major castes, namely the Garib, Mahilayen, Yuva and Annadata. কৃষিকে গুরুত্ব দেওয়ার কথা বলছে সরকার, তবে কৃষকরা বলছে সেই সরকারই তাদের গুরুত্ব দিতে নারাজ। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি সহ একাধিক দাবি নিয়ে ফের আন্দোলনে দেশের কৃষকরা। আগামী 15ই আগস্ট তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। আন্দোলনরত কৃষকদের অভিযোগ, এমএসপি নিয়ে এখনো কোনো আইন প্রণয়ন করা হয়নি। কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবি নিয়ে চোখ বন্ধ করে রেখেছে। কৃষক ঋণ মকুবের প্রসঙ্গেও চুপ কেন্দ্র। 58 বছরের ওপর কৃষকদের পেনশন দেওয়ার আর্জিতেও চুপ কেন্দ্র। প্রধানত ডাল, ধান সহ 22টি ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য রয়েছে। সমীক্ষা বলছে দেশের কৃষকদের একটি ছোট অংশই এই এমএসপির থেকে উপকৃত হয়। কৃষকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার আগের আন্দোলনে তাদের দাবি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে তার আর কোনো সুরাহা হয়নি। কৃষকদের দাবিকে হাতিয়ার করে এবার ময়দানে নেমেছে কংগ্রেস, এসপি, তৃণমূল সহ বিরোধী শিবির। जो बजट पेश हुआ है, इस बजट से दिखाई दे रहा है कि सरकार कितनी कमजोर है। हम सब लोग तो किसान के लिए उसका समर्थन मूल्य मांग रहे थे। हम लोग किसान के लिए पैकेज मांगते हैं, गरीब के लिए पैकेज मांगते हैं, लेकिन ये सरकार देखिए आप किसको पैकेज दे रही है? जो सरकार चलवा रहे हैं, सरकार चलाने के लिए पैकेज मिल रहा है। বুধবার সংসদ ভবনে রাহুল গান্ধীর আমন্ত্রণে কৃষকদের সঙ্গে কংগ্রেসের একটি বৈঠকের কথা ছিল, তবে তা নিয়েও জটিলতা দেখা দেয়। শুরুতে কৃষকদের বাধা দেওয়া হলেও পরে রাহুলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। বৈঠক শেষে কৃষক নেতারা জানান এমএসপি আইন ইস্যুতে বিরোধী দলনেতা সংসদে সরব হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। जो एमएसपी लीगल गारंटी कानून जो हम बनाना चाहते हैं उसके ऊपर लंबी चर्चा हुई है। कांग्रेस पार्टी अथवा जितने भी इंडिया गठजोड़ के घटक हैं, इन्होंने विश्वास दिलाया भी हम सबसे बात करके जो किसानों और खेत मजदूरों के मुद्दे हैं देश की पार्लियामेंट में हम ज्यादा महत्वता देकर उसको पूरा कराने की कोशिश करेंगे। एमएसपी में लीगल गारंटी लिखा है, हमने पूरा उसका असेसमेंट किया है, वो किया जा सकता है। अभी मीटिंग की हमने, मीटिंग में हमने ये डिसाइड किया जो इंडिया गठबंधन के बाकी लीडर्स हैं उनसे हम ये डिस्कशन करेंगे और फिर सरकार पर दबाव डालने की कोशिश करेंगे कि लीगल गारंटी, एमएसपी लीगल गारंटी हिंदुस्तान के किसानों को। कोई प्राइवेट वो चर्चा चल रही है, वो उसके बारे में हम इंटरनली डिस्कस करके वो करेंगे। এদিন কৃষক বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টেও। আম্বালার শম্ভু সীমানায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 13ই ফেব্রুয়ারি থেকে এই সীমান্তেই কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন। সর্বোচ্চ আদালতের কথায় কৃষক ও সরকারের মধ্যে যে সম্মানের অভাব রয়েছে তা স্পষ্ট। দ্রুত এই অচলাবস্থা কাটানোর কথা বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। তাহলে স্নেহায়ন, এই কৃষকদের কোনো আখ্যা দিতে চাও তুমি কিংবা তোমরা? না, আখ্যা দেওয়ার তো কোনো বিষয় এখানে উঠে আসে না। আগেরবার দিয়েছিলে তাই জিজ্ঞেস করে নিলাম, এবার কোনো আখ্যা টাক্কা দেবে সিরিয়াসলি বলছি, মানে বেসিক ব্যাপারটা হচ্ছে কৃষকরা আন্দোলন করলেই তো তোমরা আবার কৃষকদের ভেতর অন্য কিছু দেখো না। আমি তোমাকে বলছি, আমাদের কেন্দ্রীয় সরকার যখন থেকে ধরো না এই আন্দোলনটা আবার নতুন করে শুরু হলো এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে, তখন থেকেই কিন্তু যথেষ্ট সচেষ্ট হয়েছে যে এই আন্দোলনটাকে যাতে আলোচনার মাধ্যমে সলভ করা যায়। এখনো হয়নি। এবং আমি গতকালকের খবর তোমায় বলছি, গতকাল কেকেএম এবং বাকি যে কৃষক সংগঠন রয়েছেন তারা সবাই বলেছেন যে এবার যদি না বলে 1 তারিখ শুরু করব ধর্ণা, 15ই আগস্ট গিয়ে কুশপুতুল পোড়াবো বিজেপির। ঠিক আছে, সেটা ওনারা রাহুল গান্ধীর সাথেও মিট করছেন ওনারা। এই মিটগুলো করছে বলে আমি তোমাকে বলছি না, তুমি বললে যে বৈঠক হয়নি, এটা ভুল কথা। ফেব্রুয়ারি মাসে 4 বার বৈঠক হয়েছে। না, বৈঠক হয়েছে, ওরা একবারও বলেনি বৈঠক হয়নি। বলছে বৈঠকে তোমরা কোনো ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছ না। না, তা নিচ্ছি না মানে যে আমরা যে সচেতন তাই তো না, আমরা তো চেষ্টা চালাচ্ছি। নতুন সরকার হয়েছে, সেশন শুরু হয়েছে পার্লামেন্টে, তোমরা বসো,
তোমরা সরকার পক্ষের সাথে বসবে না, তোমরা বিরোধী দলের সাথে বসে এখন আন্দোলন ঠিক করছো। তোমরা যদি মনে করো যে বিরোধী দল তোমাদের হ্যাঁ, সমাধান আমি সূত্র তো দিতে পারবে, আমি জানতাম কোনো না কোনো সময় এই ন্যারেটিভটা উঠে আসবে, তাই তো প্রশ্ন করলাম। না না আমি কোনো নতুন আসছি, আখ্যা দিতে চাও? আমি বলছি সমাধান সূত্র আগেরবার তো তোমাকে কৃষকদের সমাধান স্নেহন, আগেরবার আন্দোলনরত কৃষকদের তোমরা একটা বিশেষ আখ্যা দিয়েছিলে, ভুল করেছিলে, মাননি কোনোদিন, কিন্তু ভুল করেছিলে। কৃষকদের ওইসব আখ্যা ধাক্কা দেওয়া যায় না, তোমাদের বিরোধিতা করলেই তোমরা আখ্যা দিয়ে দিচ্ছ। এবার কোনো আখ্যা দিতে যাবে কি? আখ্যা দেওয়ার আগে মনে রেখো, এই মুহূর্তে দেশের অনেক এমন রাজনৈতিক দল আছে যারা তোমাদের এলাই, এবং যাদের রাজ্য কিন্তু কৃষি প্রধান রাজ্য, কৃষকরাই মেন। তাই জিজ্ঞেস করলাম, আখ্যা টাকা দেবে এবার? ইলমাস, আমি একটা কথা বলি, আগের ইস্যুটায় আমি এক সেকেন্ডের জন্য বলতে পারি না, অন্তত এই ইস্যুটাতে আমার মনে হয় তুমি বলবে, এই ইস্যুটা তুমি বলার না, আমি বলতে দিও। কারণ কেন বলছি শোনো, বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি আবারও বলছি যে সরকার সে 2021-এও যখন হয়েছিল তখনও সচেষ্ট, এখনো সচেষ্ট, কিন্তু যেটা বুঝতে হবে যে কৃষকরা যে দাবিটা করছে সেই দাবিটা যে সবসময় যে একটা সমাধান সূত্র আসছে না, তার একটা কারণও আছে। কেননা সেই সময় এই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট এই 3টে আইন তখন বলেছিল ইমপ্লিমেন্ট করার উপর একটা স্টে অর্ডার দিয়েছিল, এবং সুপ্রিম কোর্ট কিন্তু একজন 3জন জাজের একটা প্যানেল তৈরি করে দিয়েছিল। সেই প্যানেল কিন্তু একটা কিন্তু 98 পাতার একটা রিপোর্টও দিয়েছিল। সেই রিপোর্টে বলেছিল যে এই যে 23টা দ্রব্য যার উপর ওরা বলছে এমএসপির কথাটা, সেটা এই মোমেন্টে ইমপ্লিমেন্ট করা সম্ভব না, এবং সেই কারণে কিন্তু এখনো দেখো একটা সমাধান সূত্র বার করতে হবে আলোচনার মাধ্যমে। আমরা তো আলোচনার দরজা বন্ধ করে দিইনি। তোমরা যদি আলোচনা আমাদের সাথে না করে, তোমরা যদি মনে করো বিরোধীদের সাথে আলোচনা করে তোমরা সমাধান সূত্র বার করবে, তাহলে করো। কিন্তু বিষয়টা হচ্ছে কি, সুপ্রিম কোর্টের সেই প্যানেলও কিন্তু এই কথা বলেছিল যে এই যে আন্দোলন বা এই যে এমএসপি নিয়ে যাদের অসুবিধা। বাজেটের বক্তৃতা শুরু করেন তোমাদের অর্থমন্ত্রী কৃষিকে সামনে রেখে। শেয়ার মার্কেটে অ্যাগ্রো স্টকস কালকে 10 থেকে 12% স্কাই রকেট করলো। চাষি যারা কৃষক, যারা এই কৃষি, তোমরা যে বলো না অ্যাগ্রো গ্রোথ, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, তাদের যে ভিত কৃষক, তারা কি পায়? চন্দনদা বলছে যে সরকার তো একবারও বলছে, আমি এটাও বলেছি আমাদের বাজেট সেশনে যেরকম এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু এগ্রিকালচারের উপর যে স্পেন্ডিং সেটা 20% ইনক্রিজ হয়েছে, প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো এইবার ইনভেস্ট করা হবে। সেই স্পেন্ডিং এ আমার প্রশ্ন তো এখানেই স্নেহায়ন, যেটা চন্দনদাকেও আমি করবো, সেই স্পেন্ডিং এ গ্রামের প্রত্যন্ত কৃষক কি বেনিফিট পাবে? হ্যাঁ, না গ্রামের কিছু না আমি এটা প্রথম আমি বললাম চন্দনদাকে, আরে 30 সেকেন্ড আরে আমাদের সাথে আলোচনা করে এখন এত কথা বলছো কেন? কৃষকদের কাছে গিয়ে বলো, এখন কংগ্রেসকে বলতে দাও। তোমরা এইগুলো আমাদের না বুঝিয়ে কৃষকদের বোঝানোর দরকার নেই। আমি এটা 30 সেকেন্ড বলে দিই। কৃষক পরিবারের ছেলে তো, হ্যাঁ, তাই গায়ে লাগে। আচ্ছা ঠিক আছে, সবাই এখানে কৃষক, আমরা কৃষিজাত দ্রব্যই খেয়ে তো বেঁচে আছি সবাই। বিষয়টা হচ্ছে, আমি একটা সিম্পল জিনিস বলি, এই যে বলা হচ্ছে না কৃষক সংগঠন, এরা রিপ্রেজেন্ট করে অনলি 14% অফ দ্য ফার্মার্স, বাকি 86% অফ দ্য ফার্মার্স কিন্তু এই আন্দোলনের মধ্যে নেই। চন্দনদা এটাও কিন্তু একটা কথা বলি, দেখো 14%-এর প্রশ্ন এটা নয়। আর কৃষক আন্দোলন ফর এ সেকেন্ড, কৃষকরা কোনো রাজনৈতিক সংগঠন না, তারা সামাজিক সংগঠন, এবং খুব স্বাভাবিক অর্থে তারা এমন একটি সংগঠন যেটা ভারতবর্ষের একটা প্রাণ সঞ্চারিত করেন। অস্বীকার করে লাভ নেই, দিস ইজ অ্যাগ্রো। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে এখানে ডিমান্ডটা কোথায়, আর বিরোধী দলের কাছে কেন ডিমান্ডটা নিয়ে আসে। প্রাথমিকভাবে সরকারের সাথে আলোচনা যখন ব্যর্থ হয়, তখন সার্বিক আন্দোলনে যায়, আন্দোলনের রূপরেখায় বিরোধীরা থাকে, বিরোধীরা এই ভাষা তুলে ধরবে পার্লামেন্টে, এই আশা নিয়ে রাহুল গান্ধীর সাথে দেখা করেছেন। এবং এটা মনে রাখতে হবে যে বিরোধীরা যে প্রশ্নগুলো তুলছেন, সে প্রশ্নগুলো তো এখনো পর্যন্ত তুলছেন। 3টে কৃষি নীতি বিল তো ছিল না, অ্যাক্ট, তাকে রিপিল করতে হয়েছে। তার থেকে যদি শিক্ষা কেউ না নিয়ে থাকে, তাহলে বুঝতে হবে তারা শিক্ষা নেবে না। দেখো একটা পরিষ্কার কথা, বাজেট হয়েছে, কমিটমেন্টটা কোথায়? এমএসপি কোথায়? কমিটমেন্টটা ছিল, আগে ছিল, তোমরা খুব ভালো করে জানো, অ্যাকচুয়াল ল্যান্ড, অ্যাকচুয়াল লেবার, A2 বলে ওঠকে, তার সাথে ফার্টিলাইজার মানে তোমার কৃষি উর্বরতার জন্য ব্যবহার করা, তার সাথে 50%, এই ছিল আগের রুল। এরা বলছে কস্ট অফ ক্যাপিটাল এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ একটা ল্যান্ড নেবে, তার রেন্ট এবং তার লিজিং বা তার কস্ট, এবং তার সাথে দাঁড়িয়ে কি ক্যালকুলেটিং সাপোর্টিং প্রাইস, তার সাথে 50%। এইটা এমএসপির একেবারে স্বাভাবিক তত্ত্ব। এমএসপির তত্ত্বটাকে সরকার স্বীকার করেছেন, আন্দোলন তুলে নেওয়া হয়েছে, বিট্রে করেছেন, সরাসরি স্ট্যাপ করেছেন। তারা কোথায় যাবে? সরকারের কাছে যাবে না বিরোধীদের কাছে যাবে? কি বলবে স্নেহ? সরকার ব্যাক স্ট্যাপ করেছে কৃষকদের। কৃষকরা তো খুশি নয়, দেখতে পাচ্ছ তো, কৃষকরা খুশি নয়। পাঞ্জাব কৃষি প্রধান দেশ, যেখানে ম্যাক্সিমাম কৃষক থাকে, খুশি নয়। এদিকে তুমি যদি আমাদের পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডারের দিকে তাকাও, বর্ধমান
এবং বিস্তীর্ণ জায়গা, তারাও খুশি নন। তৃণমূল কংগ্রেসকেও জবাবদিহি করতে হবে। আজকে দিল্লিতে গিয়ে তারা কৃষকদের জন্য র্যালি করছেন, কিন্তু বাংলার কৃষক কতটা সুখী আছে সেটা নিয়ে পানিদাকেও জবাবদিহি করতে হবে। কিন্তু তোমরা বলো, দেশের কৃষক যারা আমাদের ফুড সিকিউরিটি দেয়, যারা আমাদের অন্ন যোগায়, যারা আমাদের পেটের ভাত যোগায়, তাদের কথা তোমরা শুনবে না? এটা তো এজেন্ডা নাম্বার 1 হওয়া উচিত তোমাদের। মন্দির মসজিদ ছড়িয়ে রেখে আগে কৃষকদের কথা ভাবো। আমি তো বলছি এই কৃষকদের সাথে বহুবার বৈঠক করা হয়েছে, আমরা শুনবো। কিন্তু এই যে কৃষক নেতারা যখন রাহুল গান্ধীর কাছে গেছে, ভেরি গুড, তারা তো কৃষক সমাজকে রিপ্রেজেন্ট করছে। কালকে কর্ণাটকায় 200 জন কৃষককে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল, সেই জন্য তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যেতে চেয়েছিল, তাই জন্য তাদের কথা বলেছে রাহুল গান্ধীকে। রাহুল গান্ধী যাবে কর্ণাটকায়? ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের জন্য যেভাবে ফার্টাইল ল্যান্ডগুলোকে কেড়ে নেওয়া হয়েছে কর্ণাটকায়, আমি কৃষকের জন্য চোখের জল ফেলবো? কৃষকের চোখের জল শুধু পাঞ্জাবে পড়ে না, কৃষকের চোখের জল কর্ণাটকাতেও পড়ে। কর্ণাটকাতে আমি জমি কেড়ে নেবো গায়ের জোরে, আর এখানে এসে দিল্লিতে এসে চোখের জল ফেলবো? এই যে মার্চ করবে না র্যালি করবে, র্যালিটা যেন কর্ণাটকা থেকে শুরু হয়। আর যাদের জমিটা কেড়ে নিয়েছে তাদেরকে আজকে যারা আন্দোলন করতে গেছে, কি বলবেন? এদেরকে তো এরাই কর্ণাটকে আপনাদের সরকার, কর্ণাটকে আপনাদের সরকার। একেবারে পরিষ্কারভাবে বলি, এখানে একটা ভ্রান্ত ধারণা আছে। এইটা যেটা চক আউট করা হয়েছে যে অঞ্চলটাতে, সেই জায়গাটাতে এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য যে প্ল্যানটা করা হয়েছে, সেটা করা হয়েছে মোদি সরকারের প্রথম টার্মে। আমি তোমাকে বলি শোনো, তখন কিন্তু কর্ণাটকে বিজেপি সরকার, এবং সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন কাউকে জমি দখল, এক মিনিট স্নেহায়ন, কাউকে জমি কাড়া হয়নি, কারণ জমি যেটা কন্ট্রিবিউট হবে তার স্কেচটা সেই সময় হয়ে আছে। এটা 7 বছর আগে অ্যাডাপশন করা হয়েছে, এখন ইমপ্লিমেন্ট হচ্ছে। এখানে কেউ দাবি করছে না। এবার পিছনে আছে এই যে রাজনৈতিকরণের একটা উদ্দেশ্য থাকবে কর্ণাটকে ব্যাপক হারের পরে, তখন এটাকে প্রজেক্ট করা হচ্ছে এইভাবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ভারতবর্ষের এই মুহূর্তে কৃষি প্রধানভাবে প্রায় 11টি রাজ্য যারা সম্মিলিতভাবে। আমি তোমাকেই প্রশ্ন করবো এই ইস্যু দিয়েই। আমি একটা প্রশ্ন করতে চাই, যদি কথার কথা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এই মুহূর্তে ধরে নাও কর্ণাটকে বিজেপি সরকারই ছিল কিংবা আছে, তাহলে তোমরা ওই জমিগুলো নিতে না? এক্স্যাক্টলি, আমি তোমাকে সেটাই বলছি। না চন্দন, একটা জায়গা ঠিক, এই প্ল্যানটা ইমপ্লিমেন্টেড হয়েছিল ডিউরিং বিজেপি গভর্নমেন্ট, তখন কর্ণাটকায় বিজেপি। তোমরা এখন ইমপ্লিমেন্ট করতে? আরে ভাই বলতে দাও, তুমি শেষ না করতে দিলে তো তুমি তোমার ন্যারেটিভ। আরে হ্যাঁ কিংবা নাতে বলো না। না হ্যাঁ না তো বলা যাবে না, তো আমাকে তো বলতে হবে ঘটনাটা। সেই সময় যে প্ল্যানটা হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের জন্য, সেই সময় কৃষকদের ওপর ক্ষোভ ছিল। সেই ক্ষোভকে পাশে কে দাঁড়িয়েছিল? সিদ্ধারামাইয়া, অপোজিশন লিডার দাঁড়িয়েছিল। বিজেপি কিন্তু তখন ল্যান্ড নেয়নি, বিজেপি বন্ধ করেছিল। সহজ। এখন তোমাদের যদি সরকার থাকতো, তাহলে কি তোমরা এই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে যেতে? না ভাই, আমরা তখন প্ল্যানটা বন্ধ করে দিয়েছিলাম। আমি বলছি, সিদ্ধারামাইয়া তখন এদেরকে বলেছিল আমি ল্যান্ড নেব না, কংগ্রেস ক্ষমতা এলে। কি বলবেন? সেই আজকে ল্যান্ডটা নিয়েছে। কি বলবেন? এই সময় ল্যান্ড নিয়েছে আবার বন্ধ করে দিয়েছে, মানে ব্যাপারটা বুঝি না। প্রদীপ দা বলুন। মূল বিষয়টা হচ্ছে যেটা তুমি, বিজেপি ল্যান্ড নিয়েছিল কিন্তু তারপর নেয়নি ভাই, নেয়নি। তুমি মানে প্রজেক্ট বন্ধ করে কংগ্রেস এসে আবার সেই না বিজেপির একটা সমস্যা হচ্ছে কি, মানে যে কোনো বিষয় নিয়ে যদি সরকারকে আক্রমণ করা যায়, তখন এই ছোট ছোট পকেটগুলোকে বার করে। 200 জন 2 লক্ষ কৃষক আত্মহত্যা করে যায়, 2 লক্ষ কৃষক আত্মহত্যা করে যায়, নরেন্দ্র মোদী ছবি তুলে নিয়েছে। লজ্জা হয় না? এই যে আলুর কালোবাজারি আপনারা শুরু করে দিয়েছেন, এই আলুর কালোবাজারি আপনারা শুরু করে দিয়ে গেছেন, কথা কম বলুন, দাঁড়ান, আপনারা শুরু করেছেন। দাঁড়ান, প্রথম হচ্ছে যে আন্দোলন 2021 সালে হয়েছিল, 700 জন কৃষক নাম দেওয়া হয়েছে সরকারকে। ওখানে না, ওটা এখন ভুলে গেছে। না, দিল্লির বুকে বাচ্চা হয়েছে, সেই সন্তান মারা গেছে, কৃষক পরিবারের মৃত্যুর ঢল নেমেছে। আর আমার দেশের প্রধানমন্ত্রী ফটোশুট করেছেন সিংহের সাথে কোন অরণ্যে গিয়ে। লজ্জা করে না বিজেপির? তারপরে যখন ওই আন্দোলন চরম জায়গায় গেল, মহারাষ্ট্রের ওই র্যালি, ওই পায়ের ছবি, আমাদের যারা অন্নদাতা অমিতাভ বচ্চন সেলফি তুলেছিল, মনে করো 21 সালের পরে যখন সারা দেশে ওই আন্দোলনের কাছে হার স্বীকার করে ব্যাকস্টেপ গেল, বললো ওই 3টে আইনকে আমরা অ্যাবলিশ করে দেবো, প্রত্যাহার করলাম। তারপরে বলা হয়েছিল কৃষকদের সাথে কথা বলা হবে। 26শে জানুয়ারি ট্র্যাক্টর নিয়ে কৃষক র্যালি। আজকে 21 থেকে আজ পর্যন্ত নরেন্দ্র মোদীর একদিন সময় হয়নি যে কৃষক নেতাদের ডেকে সারা রাজ্যে এবং দেশে কৃষক নীতিটা কিভাবে ঠিক হবে। প্রতিদিন দাঁড়িয়ে টাকা দিচ্ছে বলছে,
আর কৃষকরা পয়সা পাচ্ছে না, আপনারা আত্মহত্যা সারা ঝুলছে। দেশের কৃষক নীতি আত্মহত্যা এই ঝুলছে। কয়েকটা কৃষক সংগঠনই বা ঠিক করবে কেন? কৃষক সংগঠন করবে না, কে কয়েকটা করবে? কৃষক সংগঠন, RSS এরা করবে। কতগুলো কৃষক RSS নির্বাচন করবে। করে? এরা কত একজন পার্সেন্ট কৃষক কৃষক নির্বাচন করে? MP হয়েছে। নাকি স্নেহন, CPM এর স্নেহন, কৃষক স্নেহন, আমরা স্নেহন, এই স্নেহন, কৃষক আমি ধরে নিলাম তুমি কি বলছো যে এরা 14%, যাই হোক এরা এটা কি- 14%, এটা কি এটা অল্প। আমার বক্তব্য যারা আমাদের, দেশের কৃষক আচ্ছা নীতি বেশ ঠিক করবে। স্নেহন, যারা আমাদের পেটে অন্ন কৃষক তুলে দেয় ঠিক করবে না, তাদের- কে বেশ, ঠিক করবে? প্রদীপবাবু, প্রদীপবাবু, please, silence, silence. সেটা যারা বৃহত্তর আমাদের, কৃষক সমাজের সাথে কথা এক বলতে মিনিট, হবে। এক মিনিট, তোমরা তো ঠিক করবে না কারা বৃহত্তর কারা অল্প না, সংখ্যক। আমরা ঠিক করছি যদি না তো। একজন কৃষকেরও সমস্যা থাকে, এই প্রধানমন্ত্রী তো বলেছিলেন, আমি শুনবো, প্রধানমন্ত্রী ব্যবসা কিংবা মানে কি বলবো শিল্পপতির ছেলের বিয়েতে যেতে পারেন, আশীর্বাদ করতে পারেন, কৃষকদের সঙ্গে দেখা করে কথা বলতে পারেন না, এই প্রশ্ন তো এখন বিরোধীরাই করছে। ভাই সেখানে মমতা ব্যানার্জিও গেছিল, উদ্ধব ঠাকরেও গেছিল, বিয়ে সবাই করে। গেছিল, এই কথা বলো না। কিন্তু তুমি বিষয়টা বিয়ে হচ্ছে করে কি বলছো? কৃষকদের, দেখো আমি একটা কথা বলি, ইলমাস 2021 সালে উই হ্যাড দ্য মেজরিটি, মুকেশ আম্বানির আমরা কিন্তু মেয়ের গাইড যখন করে এটা ইমপ্লিমেন্ট করিনি। শিশু বেশ, 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 বেশ। বাণীদা, খুব সংক্ষেপে, আপনারা আজকে র্যালি করছেন, আপনারা আজকে র্যালি করছেন কংগ্রেসের সঙ্গে কৃষকদের নিয়ে, আপনারা র্যালি করছেন, বাংলার কৃষক ঠিক আছে? আমি তো আপনার প্রথমেই আমি বলি সংক্ষেপে, যে খুব সংক্ষেপেই বলছি, এই ব্যাপারটা অত্যন্ত বড় ব্যাপার, এটাকে এত ছোট সময়ের মধ্যে ব্যাখ্যা করা যায় না। আজকে যে গতকাল যে বাজেট প্লেস হয়েছে, সেই বাজেটে নির্মলা সীতারামন খুব সূক্ষ্মভাবে বার্নিং ইস্যুগুলোকে মানে বাদ দিয়ে দিয়ে বাজেটটা প্লেস করেছেন, যেটা একটা আশ্চর্যজনক। তার মধ্যে হচ্ছে বার্নিং ইস্যু হচ্ছে এই এমএসপি, শুধু এমএসপি মানে হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস বাড়ালে হবে না, তার সাথে আরো কিছু জিনিস আছে, যেমন কি প্রান্তিক চাষির কাছে 60টা ন্যায্য দামে পৌঁছতে হবে, তার একটা নীতি তৈরি করতে হবে। Exactly. তারপরে সেই ইলেকট্রিসিটির বিল Bill রিঅর্গানাইজ করতে Yes. হবে, তারপরে ল্যান্ড বিল রিঅর্গানাইজ করতে হবে। এগুলোর সাথে সাথে আরেকটা ভাইটাল ইস্যু আছে, যে প্রান্তিক চাষি আজকে যে এবং ভাগ চাষীদের মানরেগার আয়তো আনা, একদম। 700 টাকা ডেলি ওয়েজ দিয়ে, এক্স্যাক্টলি, এবং 200 দিনের, এবং 200 দিনের, শুধু 200 দিনের গ্যারান্টি করা। শুধু তাই নয়, একটা প্রান্তিক চাষি তার ফসলটা যখন এনে, আজকে মমতা ব্যানার্জি যেটা মান্ডি করেছেন, এই মান্ডিটা তো আগেও ছিল, আমরা বহু আগে ইতিহাসে আমরা পড়েছি মান্ডি মানে একটা ছোট জায়গায় সবাই এসে ওখানে বিক্রি করে, তারপর সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হবে। এই মান্ডিটা কাছাকাছি না হওয়ার জন্যে দেখা যাচ্ছে প্রান্তিক চাষি সেই মালটা নিয়ে আসছে, মান্ডিতে যখন বিক্রি করতে আসছে, তখন কিছু অসাধু ব্যবসায়ী তারা করছে কি, সেই মালটাকে খারাপ বলে দিচ্ছে। খারাপ বলার ফলে কি হচ্ছে, চাষি তখন ভাবছে আমার আবার গাড়ি করে ফেরত নিয়ে যেতে হবে, আমি ডিস্ট্রেস সেল করে দিয়েছে, চলে যাচ্ছে। এই পদ্ধতিগত যে ত্রুটিগুলো আছে বা যে অন্যায়গুলো আছে, এই অন্যায় জিনিসগুলোকেও ঠিক করতে বেশ হবে। বেশ 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 তবে বেশ, আমরা এই ঠিক হবে, আলোচনাতেও এভাবে থাকবো, কিন্তু তার discussion আগে করে হবে না। একবার আজ বিধানসভায় কি ঘটলো তার দিকে চোখ রাখবো। শুভেন্দু অধিকারী তিনি বললেন তাকে নিগ্রহ করা হয়েছে, তার উপর বিধানসভায় নিগ্রহ করা হয়েছে। দেখুন, বেশ কি বলবো বাণীদা, স্নেহায়ন, একজন রাজ্যের বিরোধী দল নেতা আর একজন রাজ্যের বিধায়ক, পূর্বস্থলীর বিধায়ক, এটা কি আচরণ? আমি বলবো না, দুজনেই বলবেন, কারণ আপনারা কে আগে আপনাদের বলবো? দুজনের দলের লোক আছে। তারপর আমি বলছি। আপনি বলুন, শুরু করুন, তারপর বাণীদা সিনিয়র পরে বলবেন। আমার বক্তব্য হচ্ছে, দেখুন অভিযোগ তো আপনারা করেছেন। 2021 সাল থেকে শুভেন্দু অধিকারী জবে থেকে মানে বিরোধী দলনেতা হয়েছেন, মানে অ্যাটাকটা রাজনৈতিক তো নাই, পুরো পার্সোনাল অ্যাটাকে এসে নেমেছে তৃণমূল কংগ্রেস সর্বসময় সবসময় করছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে বিধানসভা তো এলওপি তো যাবেই, তার তো জায়গা, তো সেখানে তাকে তোমরা যে জায়গাটায় মানে স্টপ করেছো, আমার মনে হয় তারপরেও কন্টিনিউশন আছে। শুভেন্দুবাবু দেখাতে চাই না, মানে যে ধরনের ভাষাগুলো আমরা দেখাতে করেছেন, তো বিষয় উভয় পক্ষে
উভয় পক্ষে। শুভেন্দুবাবু আজকে শুভেন্দুবাবু নয়, শুভেন্দুবাবু শিবির থেকেও যে ভাষা উড়ে এসছে এবং তৃণমূল বিধায়ক যে ভাষাগুলো বলেছেন শুভেন্দুবাবুকে, হ্যাঁ, এবং আজকে কোনোটাই কিন্তু দেখানো এটা যায় না। কিন্তু আনপ্রোভোকেটিভ, মানে শুভেন্দুবাবু কিন্তু উনাকে কিছুই বলেননি, উনি গেছেন বিধানসভায় নিজের কাজে, উনি তেরে এসেছেন। আমার বক্তব্য হচ্ছে যে এরা যে ডেমোক্রেসির কথাবার্তা বলে, আজকে তুমি ভাবো তো, আজকে এই ঘটনা যদি কোনো বিরোধী সাংসদের সাথে পার্লামেন্টে হতো, আজকে গোটা দেশ ধরে রো রো করে আওয়াজ উঠে যেত, আর বিরোধী দলের সাথে এটা এই কি ধরনের আচরণ? বেশ, মানে বাবু কি ধরনের আচরণ? না, এই যে ঘটনার কথা বলছে, আমি যদিও ঘটনাটা দেখিনি, কিছুটা ক্লিপিংস দেখে আমরা শুনেছি, এখনো পুরো ব্যাপারটা জানতে পারিনি কোথা থেকে কি হয়েছে। যদিও জানা সম্ভব নয়, প্রত্যেকের পক্ষ নিয়ে বলবে, আমার কাছে আমার দলের পক্ষ থেকে রিপোর্ট আসবে। কিন্তু সব থেকে বড় ব্যাপার এই যে বাক্যের যে মানে সংযম থাকা উচিত, যে আমরা যে কথাগুলো আপনাদের বলবো- বিধায়কেরও? না, আমি কারোরই বলছি না, এটা সকলেরই থাকা উচিত। কিন্তু এটা সূত্রপাত রাজনীতিতে এসছে বামফ্রন্ট সরকারের আমলে, বহু লোকের দেখেছি, এবং এইগুলোই এসছে, এগুলোকে বন্ধ হওয়া উচিত। আমি কখনোই সাপোর্ট করছি না, খারাপটা ফেলে দিন, ভালোটা নিন। না, বলছি তো সাপোর্ট করছি না, কিন্তু এটা একটা জায়গায় হয়েছে, সেখানে মিডিয়া আজকাল এত বেশি যাই হোক, ওই সেটাও তো একটা মিডিয়াম, এটা অনেক ক্ষেত্রেই অনেক কিছু হয়, সেটা এখন হয়নি। যেমন আমি বলছি যে এই জিনিসের সূত্রপাত তো ওপেনলি শুভেন্দু অধিকারী করেছেন। আজকে মুখ্যমন্ত্রী সম্বন্ধে কি কথা বলেছেন শুভেন্দু অধিকারীকে? রাস্তায় চলতে ফিরতে ওনার বাবা মা তুলে গালাগালি, বিজেপি আর তৃণমূল এর এই কালচার এবং যা হচ্ছে সেটা আজকে না, শুভেন্দু অধিকারী আজকে বলছেন, কিন্তু 2016 সালে যখন শুভেন্দু অধিকারী এই বিধানসভাতে দেবলীনা হেমব্রম এবং গৌরাঙ্গ দত্তকে মেরে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিতে হয়েছিল এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তখন শুভেন্দু অধিকারী মনে হয়নি তো বাইরের ঘটনা, বিধানসভার ভেতরে সারদা নিয়ে বলেছিল বলে দেবলীনা হেমব্রম এবং গৌরাঙ্গ দত্ত বর্ধমানের নেতৃত্ব আমাদের, তাদের বিধায়কদের মারা হয়েছিল। আর বিজেপি গৌরাঙ্গ চ্যাটার্জি আর বিজেপি বলছে বিরোধীদের ওপর আক্রমণ, একসাথে 87 জন সাংসদকে সাসপেন্ড করে দিয়ে তৃণমূলকে ডিফেন্ড করতে কোথায় আছে, সাংসদকে সাসপেন্ড করে দিয়ে সেই সংসদে সমস্ত বিল পাস করানোর জন্য এই বিজেপির মুখে গণতন্ত্র, বিজেপির মুখে প্রোটেক্ট করতে করতে এরা কোথায় এই কথা কেউ শুনবে না, শুনছে না। না, তুমি যদি বলো ওটা প্রসিডিংস এর অঙ্গ হয়, রাহুল গান্ধী একটি কথা বলেছিলেন বলে তার এগেনস্টে ফৌজদারি মামলা করা হলো, তার সংসদ পদ ক্যান্সেল করা হলো। কারণ তিনি কোনো এক জনগোষ্ঠীর ভাব আবেগে আঘাত করেছিলেন। তোমাদের যে নেতা দেশকে গদ্দারকো ডট বলেছিলেন, তার এগেইনস্টে কি কি স্টেপ নেওয়া হয়েছে? না, আমি তোমাকে বলি, না তুমি যেটা না দিয়ে শুরু করো, পজিটিভে শুরু করো। আরে ভাই, হ্যাঁ তেও আসছি তো, না থেকে তুমি শুনতে হবে তো। বিষয়টা হচ্ছে গিয়ে এমন ঘটনা পশ্চিমবাংলা বিধানসভার ক্ষেত্রে যে এই ডিফেন্স করছে, না আসতে দাও। পশ্চিমবাংলা বিধানসভাতেও আমাদের বিধায়করা বহুবার সাসপেন্ড হয়েছে, কিন্তু আমি তোমাকে বলছি রাহুল গান্ধী বা বিরোধী সাংসদকে ধরে না হাউসের বাইরে এরকম পার্সোনাল অ্যাটাক কবে করা হয়েছে বলুক না অন্য দল। খুব সংক্ষেপে, যেহেতু এই ইস্যু নিয়ে আপনি কিছুই বলেননি, প্লিজ চন্দনদা, খুব ভালোভাবে আমি দেখলাম সবাই বিধানসভার গরিমা রক্ষার কথা বলছে, কিন্তু বিজেপি, তৃণমূল তো ভুলেই গেছে, বিজেপিও কিন্তু এখন ফোর্সড ভুলে যাওয়ার জন্য যে এককালেই মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এরাই কিন্তু সংসদ মাফ করবেন বিধানসভা ভেঙেছিলেন। হ্যাঁ, খুব সহজ, 2007। না, আমি একটা কথা বলবো তোমাকে। দেখো, এই নিয়ে আলোচনাটা বোধহয় আমার মনে হয় খুব সঙ্গীন না, কারোর পক্ষে খুব সম্মানীয় নয়। আমরা যারা বসে আছি রাজনীতি করি তাদের পক্ষেও না, কারণ এটা বিধানসভায় ঘটেছে। বিরোধী দলনেতা এবং দুজন ইলেক্টেড মেম্বার, একজন বিরোধী দলনেতা, আমি বলছি ইলেক্টেড মেম্বার, মানুষ ভোট দিয়েছেন। তবে একটা জিনিস আমি বারবার বলবো যে এই শুভেন্দু বাবু, তার ক্ষেত্রে যে অভিযোগই থাকে আছে, এখানে কোনো সন্দেহ নেই, কিন্তু তৃণমূল যেহেতু গভর্ন করছে, আমার মনে হয় আরো বেশি সংবেদনশীল করা হওয়া দরকার। সংবেদনশীল একেবারে কোথাও আমাদের জনপ্রতিনিধিদের আরো বেশি সংবেদনশীল হওয়া দরকার, এবং কোথাও সরকারকেও আরো রিসেপটিভ হওয়া দরকার। আজকে দেখুন, কৃষকদের নিয়ে রাজনীতি হচ্ছে, বারবার কৃষকদের নিয়ে একাধিক কথা বলা হয় যে কৃষকদের এই করা হবে, কৃষকদের এই দেওয়া হবে, ভোট আসলেই কৃষকদের জন্য একাধিক ম্যানিফেস্টোতে একাধিক বক্তব্য রাখা হয়, কিন্তু কৃষকরা পায় এটা কি? রাজ্য কি করে, দেশ কি করে?
প্রশ্ন করুন, কারণ যারা আমাদের পেটে অন্ন যোগায় তাদের পেটে কে অন্ন যোগাবে? সরকারই তো, তাদের কথা তো ভাবতে হবে, তাই না? জয় হিন্দ।